মাদ্রাসায় পড়ো এক মেয়ের লাশ পাওয়া যায় গভীর জঙ্গলে। কিন্তু অবাক করা বিষয় হলো যে এর এক সপ্তাহ পরে মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সে স্কুলে ফিরে আসে। সে এখানে ফিরে আসার পর মাদ্রাসা জুড়ে শুরু হয় ভয়ঙ্কর জিনের তাণ্ডব। মাদ্রাসার অনেক মেয়ের উপর এই জিন হাবি করেছিল। ইতিমধ্যে স্কুলের নামাজের মধ্যে খুন হয়ে যায় দুটি মেয়ের। সবাই বুঝতে পারে যে এই ফিরে আসা মেয়ের ভেতরে কোনো জিন এসেছে এই স্কুলে। তবে চিন্তার বিষয় হলো যে এই জিন কোনো স্বাভাবিক সাধারণ শয়তানের অনুসারী জিন নয়, বরং এটি মুসলিম ইমানদার জিন, যার শক্তি সাধারণ জিনের থেকে 1000 গুণ বেশি। তবে কেন একজন ইমানদার জিন একটি মৃত মেয়ের শরীরে জায়গা করে নিল? আসলে উদ্দেশ্যটা কি তার? সাধারণত মানুষ দোয়া পড়ে জিন তাড়িয়ে থাকে, তবে যে জিন নিজে ইমানদার তার উপর কি কোনো দোয়া কাজ করবে? কোনো ক্ষতি না করে কিভাবে সে জিনকে কাবু করবে? কোন হুজুর অথবা কবিরাজ এই জিনকে তাড়াবে? জানবো আজকের এই গল্পে, যার নাম মুনকার। এটি ইন্দোনেশিয়ার এক মহিলা মাদ্রাসার সত্যি ঘটনা অবলম্বনে তৈরি একটি মুভি, যার গল্পে রয়েছে অসাধারণ টুইস্ট ও ভয়ঙ্কর রহস্য, যা ইতিমধ্যে অনলাইন জগতে প্রচুর ভাইরাল। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পের মধ্যে। গল্পের শুরুতে আমরা মেয়েদের মাদ্রাসার ফজরের দৃশ্য দেখতে পাই, যেখানে সব মেয়েরা উজু করে নামাজের জন্য তৈরি হচ্ছিল। ইমান হুজুরের সাথে সকল মেয়েরা মাদ্রাসার ভেতরে থাকা একটি মসজিদে এসে জড়ো হয়। কিন্তু এখানে মেয়েদের মধ্যে হারলিনা নামক একটি মেয়ে ছিল, যে কিনা বারবার ঘুমিয়ে পড়ছিল। এখন নামাজ এবং আলোচনা শেষে মাদ্রাসার প্রধান উন্মি সকলের সামনে আসে। উন্মি এখানে সকলকে উদ্দেশ্য করে বলে যে মাত্র 10 মিনিট পরে তারা কোরআন পাঠ শুরু করবে, তাই সকলে যেন তৈরি হয়ে নেয়। এই কথা শোনা মাত্র হেলিনা সেখান থেকে উঠে যেতে থাকে। তখন হেলিনার বেস্ট ফ্রেন্ড রানুম তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাচ্ছে। হেলিনা জানায় যে সে কোরআন শরীফ তার ঘরে ভুলে এসেছে, তাই এখন সে সেটা আনতে যাচ্ছে। কথা বলে হারলিনা সেখান থেকে বেরিয়ে যায়। এবার আমরা তাদের ক্লাসে 3 জন মেয়েকে দেখতে পাই, যারা কিনা হ্যারলিনার এইভাবে বেড়ে যাওয়াকে একদম স্বাভাবিকভাবে নিচ্ছিল না। তাদের মনে হচ্ছিল হ্যারলিনা হয়তো কোরআন পাঠ করতে চায় না, সেই জন্য সে এখান থেকে চলে যাচ্ছে। অন্যদিকে হ্যারলিনা গিয়ে পৌঁছায় তার ঘরে। সেখানে কোরআন শরীফটা তার টেবিলের উপর রাখা ছিল। সেটা সে হাতে তুলে নেয় এবং সেটা দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তার সহপাঠীরা সকলে বসে কোরআন শরীফ পাঠ করছিল, যেখানে উন্মি লক্ষ্য করে যে এখানে একজন ছাত্রী নেই। এই ব্যাপারটি হ্যারলিনার বন্ধু রানু এবং সেই সাথে রাবেয়াও লক্ষ্য করে। এই কারণে কোরআন শরীফ পাঠ করার পর উন্মি তাদের উপর খুবই রেগে যায়, কারণ যেদিন সে ক্লাসে কোরআন পাঠ করবে সেদিন ক্লাসে সবাইকে উপস্থিত থাকতে হবে। কথা বলে সে শাস্তিস্বরূপ ক্লাসকে পুরো মাদ্রাসা এবং ওয়াশরুম পরিষ্কার করতে বলে। কথা শুনে রাবেয়া কিছুটা বিরক্ত হয়ে পড়ে এবং সে বলে ওঠে যে এই শাস্তি হ্যারলিনার পাওয়ার কথা। তখন উন্মি বলে যে শাস্তি হ্যারলিনা সহ সকলকে ভোগ করতে হবে। কথা বলতে না বলতে সেখানে হ্যারলিনা দৌড়াতে দৌড়াতে চলে আসে। সে উন্মির কাছে ক্ষমা চায়, তবে এখানে উন্মির মন গলে না। সে সকলকে সমানভাবে শাস্তি ভোগ করতে বলে, যার ফলে রাবেয়া এবং তার বান্ধবীরা ভীষণ ক্ষেপে যায়। এখন সকল মেয়েরা নিজের নিজের কাজে লেগে পড়ে, যেখানে রাবেয়া এখনো পর্যন্ত তার শাস্তি মেনে নিতে পারছিল না। সে এখানে তার বান্ধবী ডিলা এবং সিটিকে বলে যে সে এই শাস্তি কিছুতেই ভোগ করবে না। তাই তো তারা 3 জনই চলে যায় হ্যারলিনার কাছে। হ্যারলিনা তখন রানুর সাথে ওয়াশরুম পরিষ্কার করছিল। তাকে এভাবে হাসি খুশিভাবে কাজ করতে দেখে রাবিয়া ভীষণ রেগে যায়। তাই রাবিয়া এসে হ্যারলিনাকে একাই ওয়াশরুম পরিষ্কার করতে বলে এবং বাকি মেয়েদের এখান থেকে চলে যেতে বলে, কারণ তারা কোনো দোষ করেনি। যেহেতু হ্যারলিনা দোষ করেছে তাই তাকে একাকীভাবে এই শাস্তি পেতে হবে। কথা শুনে রানু রাবিয়াকে বোঝানোর চেষ্টা করে যে হ্যারলিনা মাত্র 1 মাস হয়েছে এই মাদ্রাসায় এসেছে। সে এখনো মাদ্রাসার নিয়মকানুনের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি, আর এই কারণে তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত। কথা শোনার পর সবাই একে একে এখান থেকে বেরিয়ে যেতে থাকে। এদিকে রান হ্যারিনাকে সাহায্য করার জন্য সেখানে থেকে যায়, যা দেখে হ্যারিনা বলে সে সেখান থেকে চলে যেতে পারে, কারণ পুরো দোষটা তার ছিল। তখন হ্যারিনা তাকে বোঝানোর চেষ্টা করে যে কেন তার এই নিয়মগুলি মেনে নিতে এত কষ্ট হচ্ছে। সে আসলে তার বাবা মায়ের অনেক আদরের সন্তান। সে যখন যা চেয়েছে তখন তাই পেয়েছে, তাই সে এই কঠিন নিয়ম সহ্য করতে পারছে না। এখন এখানে সব মেয়েদের সাথে দেখা করতে তাদের বাবা মা এসেছিল, কিন্তু হ্যারলিনার সাথে দেখা করতে কেবল তার মায়ে এসেছিল। হ্যারলিনা তার মাকে বলে সে এখানে থাকতে চায় না। মাদ্রাসার কোনো মেয়ে তাকে পছন্দ করে না, শুধুমাত্র একটি মেয়ে বাদে। বাকিরা তো তাকে ঘৃণা করে। তাছাড়া এখানকার বেডশিটও বেশ নোংরা। কথা শুনে তার মা হেসে দেয় এবং বলে সে আজ রাতে তার জন্য নতুন বেডশিট ও সাথে অনেকগুলো চাদর এনে দেবে। সে আরও বলে যে অন্তত 1 সেমিস্টার পর্যন্ত তাকে এই মাদ্রাসায় থাকতে হবে, তা না হলে তার বাবা কিছুতেই রাজি হবে না তাকে এখান থেকে নিয়ে যেতে। তারা কথা বলছিল, এমন সময় হ্যারলিনা লক্ষ্য করে যে রাবিয়া তার বাবা প্রচণ্ড আকারে ঝগড়া করছে। মাদ্রাসার নিয়ম ভঙ্গের জন্য সে তাকে বকা দিচ্ছিল। কিন্তু কি নিয়ম ভেঙেছে সে? মূলত উর্মি তার বাবা মাকে আজ সকালে তার কাজ ফাঁকি দেওয়ার ব্যাপারটা জানিয়েছিল। তাই তো রাবিয়া এখানে তার বাবার খারাপ ব্যবহার এবং সব কিছুর জন্য হ্যারলিনাকে দায়ী মনে করেছিল। এই ব্যাপারটি দূর থেকে হ্যারলিনাও বুঝতে পারে, তবে সে এখানে তার মাকে এই ব্যাপারে কিছুই বলে না। তার মা এখানে তার জন্য খাবার নিয়ে এসেছিল, যেটা হ্যারলিনা তখন খায় না, রেখে দেয় পরবর্তীতে রাতে খাওয়ার জন্য। মেয়ের যেহেতু এখানে থাকতে বেশ কষ্ট হচ্ছে, তাই তার জন্য রাতে হ্যারলিনার মা বেশ কিছু বেডশিট রেডি করে।
তবে সে এটা দিতে যাওয়ার আগে মিস্টার সাপ্ত হঠাৎ হ্যালিনার বাবার সাথে কথা বলে, যেখানে সে মিস্টার সাপ্তকে হ্যালিনার সমস্যার ব্যাপারে জানায় যে হ্যালিনার এখানে থাকতে কষ্ট হচ্ছে। কিন্তু মিস্টার সাপ্তর এই নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার মতে তারা বেশি আদর দিয়ে তাদের মেয়েকে নষ্ট করে ফেলেছে, তাই তাকে শৃঙ্খলার মধ্যে আনতে হলে তাকে অবশ্যই মাদ্রাসায় রাখতে হবে। তাই তো সে এই মুহূর্তে হ্যালিনার কোনো সমস্যা শুনতে রাজি ছিল না। এটা বুঝতে পেরে হ্যালিনার মাও বেশি কথা বাড়ায় না। এদিকে আমরা হ্যালিনাকে দেখতে পাই, সে কিনা নিজের ঘরে বসে আরবি শেখার প্রতি মনোযোগ দিচ্ছিল। এমন সময় রানুম তৈরি হয় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে তার সাথে নামাজ পড়তে যাবে কিনা। আজ এখন রানুমের বাবা মায়ের জন্য মসজিদে সকলে মিলে দোয়া পড়তে চলেছিল, তাই তো হ্যালিনা রানুমের বাবা মায়ের জন্য দোয়া পড়তে চায়। সেটা শুনে রানু অনেক খুশি হয়ে যায় এবং হ্যালিনাকে তৈরি হয়ে নিতে বলে এবং সে নিজেও চলে যায়। হ্যালিনা তাড়াতাড়ি গিয়ে নিজের হিজাবটা বের করে এবং সেটি আয়রন করার জন্য বাইরে থেকে আয়রনটি গরম করে ভেতরে আসে সব কিছু রেডি করতে। এমন সময় আমরা সেখানে দেখতে পাই সেখানে এসেছে রাবিয়া, টিলা এবং স্মৃতি। এই রুমের বাইরে থাকা কয়েকজন মেয়েকে তারা ডেকে নিয়ে আসে। মূলত তারা ভেবেছিল যে আজ সকালে ব্যাপারটা হ্যালিনার অন্য মেয়ে আয়ুর কাছে নালিশ করেছে, তাই তারা এখানে হ্যালিনাকে সাহিস্তা করতে এসেছে। এখানে হ্যালিনা তাদেরকে বলার চেষ্টা করে যে সে এমন কিছুই করেনি, কিন্তু তার কথা শুনতে তারা তো রাজি ছিল না। ডিলা এবং রাবিয়া মিলে তাকে মারে আর এরপর তার সামনে তার মায়ের বানিয়ে রাখা খাবারটি নষ্ট করে। রাবিয়া তাকে তার সাথে ফাইট করতে বলে, তবে হ্যালিনা তো তাদের সাথে কোনো ঝামেলা চাইছিল না, তাই সে নিজের জীবন বাঁচাতে তখন পালাতে শুরু করলে পথে থাকা দুজন মেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে তার সামনে টেবিলে থাকা আয়রনটি তার হাতে লাগে, ফলে তার হাত পুড়ে যায়। বাকিরা তাকে ধরে রাখে এবং রাবিয়া এই আয়রনটি তুলে নেয় আর এরপর তাকে ভয় দেখাতে থাকে যেন সে তার মুখ পুড়িয়ে দিতে চাইছে, যা দেখে হ্যালিনা তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। মাদ্রাসার কয়েকটি মেয়ে তার পিছু করে, কোনো মতে তাদের কাছ থেকে পালিয়ে এসে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় মসজিদের সামনে। সেখানে রানুম মাত্র মসজিদের সিঁড়ি দিয়ে উঠছিল, সেখানে রানুমকে ডাক দেয়, তবে রানুম পিছনে ফিরে দেখার আগে বাকিরা এসে তাকে ধরে নিয়ে যায়, যার ফলে রানুম কিছুতেই বুঝে উঠতে পারে না। এদিকে ডিলা এবং রাবিয়া মিলে হ্যালিনাকে ধরে নিয়ে যায় ওয়াশরুমে। সেখানে বালতিতে থাকা ডিটারজেন্ট পানির ভেতরে তার ওই পোড়া হাত ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে সে প্রচণ্ড যন্ত্রণা ছটফট করতে থাকে। শুধুমাত্র তাই নয়, এই শীতের রাতে রাবিয়া ঠান্ডা পানি দিয়ে তার মাথার ওপর ঢালতে থাকে। এতেই তারা থেমে যায় না, তারা দুজন মিলে হ্যালিনাকে মারতে থাকে। সেখানে একটু সুযোগ পেয়ে হ্যালিনা সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। এইভাবে দৌড়াতে দৌড়াতে সে মাদ্রাসার বাইরের দিকে চলে আসে। মাদ্রাসার বাইরে এসে সে রাস্তার দিকে দৌড়াচ্ছিল, তবে রাস্তার ওপর এসে এসে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। ওই সময় সামনে দিয়ে একটি গাড়ি আসছিল, এইভাবে হ্যালিনা সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ব্যাপারটি দূর থেকে রাবিয়া এবং ডিলাও দেখতে পায়। এখান থেকে সব দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। সেখানে মিস্টার সাপ্ত এবং হ্যালিনার বাবা এসেছিল তার মেয়েকে দেখতে। সেখানে হ্যালিনার কেবিনের বাইরে বসেছিল মাদ্রাসার হজুররা, তবে সে তাদের সাথে কোনো রকম কথা না বলে সোজা চলে যায় তার মেয়েকে দেখতে। এখানে হ্যালিনার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। ওই সময় মিস্টার সাপ্তর চোখে পড়ে তার হাতে থাকা পোড়া দাগটির উপর, যা দেখে সে বুঝতে পারে এটি অ্যাক্সিডেন্টের ফলে হয়নি, অর্থাৎ অ্যাক্সিডেন্টের আগে হ্যালিনার সাথে এমন কিছু ঘটেছিল যে কারণে মাদ্রাসা থেকে সে বেরিয়ে হঠাৎ রাস্তায় এসেছিল। তাই তো সে এই ব্যাপারে জবাব দিতে সোজা চলে যায় মাদ্রাসার হজুরদের কাছে এবং সেই সাথে বলে যে সে তার মেয়ে হ্যালিনাকে ভালো শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়েছিল, কষ্ট দেওয়ার জন্য নয়। মাদ্রাসায় তার মেয়েকে যখন বলি করা হচ্ছিল তখন তারা কোথায় ছিল? এখন নিজেদের পিঠ বাঁচাতে তারা এখানে বসে আছে। এছাড়া এত রাতে কী এমন ঘটেছিল মাদ্রাসায়? তার মেয়ে কেন রাস্তায় এসেছিল? এই সকল প্রশ্নের উত্তর মাদ্রাসার হজুরদের কাছে ছিল না। তারা এখানে শুধুমাত্র দুঃখ প্রকাশ করছিল ও সপ্তাহের কাছ থেকে ক্ষমা চাইছিল, কারণ তারা হ্যালিনাকে সুরক্ষিত রাখতে পারেনি। এই মুহূর্তে হ্যালিনার বাবা আর কোনো কথা শুনতে রাজি ছিল না।